গনগনির মাঠ। মেদিনীপুরের অনেক অলিখিত উপন্যাসের নায়ক গনগনির মাঠ। কিংবদন্তির তো অন্ত নেই, সবগুলি সংকলিত হলে তাই দিয়ে এক রোমাঞ্চকর ইতিবৃত্ত রচনা করা যায়। মাঠের আবার ইতিবৃত্ত কি? মাঠের তো সবই মাঠ, তার মধ্যে পাঠোপযোগী কাহিনী কি থাকতে পারে কল্পনা করা যায় না। গনগনির মাঠের এরকম অনেক কাহিনী আছে যা সত্যই কল্পনাতীত, অথচ তার সবটাই কল্পনা নয়। ব্রিটিশ যুগের অধিকার প্রতিষ্ঠার প্রথম পর্বের এক ব্যাপক গণবিদ্রোহের অবিস্মরণীয় স্মৃতি বিজড়িত এই গনগনির মাঠ। গনগনির ডাঙাও বলে, মাঠই বটে। অনেক মাঠ অনেকে দেখেছেন, কিন্তু গনগনির মাঠের এমন বিশিষ্ট সৌন্দর্য আছে যা আমি অন্তত আমার মাতৃভাষার মাধ্যমেও বোঝাতে অক্ষম। সে সৌন্দর্য আমার মতন অ্যামেচার ফটোগ্রাফারের পক্ষে ক্যামেরায় বন্দি করে আনাও সম্ভব হয়নি। উত্তর মেদিনীপুরের অনেক লোককথা, লোকগাথা ও লোক কল্পনার প্রধান নায়ক এই ঐতিহাসিক গনগনির মাঠ। এরকম আরও অনেক মাঠ ও ডাঙা আছে মেদিনীপুরে, কিন্তু গনগনি তার মধ্যে প্রধান। বগরি পরগনার মধ্যে শিলাবতী নদীর দক্ষিণে গড়বেতার সংলগ্ন ডাঙাই হল গনগনির মাঠ। কচি কচি সবুজ তুর্বাঘাস বিছানো নরম মোলায়েম মাঠ নয়, রুক্ষ গৈরিক মূর্তি তার প্রথম বিশেষত্ব। এই অঞ্চলের জঙ্গলশূন্য মাঠের বিশেষত্বই তাই। সারা পশ্চিম বাংলার উত্তর সীমান্ত জুড়ে এই বিশেষত্ব দেখা যায়। সুতরাং গনগনির ডাঙার এ বিশেষত্বের মধ্যে নতুনত্ব কিছু নেই। গনগনির রুক্ষ মূর্তির মধ্যেও একটা স্বাতন্ত্র্য আছে যা সচরাচর দেখা যায় না। মেহনতি মানুষের পেশিবহুল বলিষ্ঠ দেহের মতন গনগনির মূর্তি। সেরকম দেহের অনাবৃত মূর্তি যাঁরা দেখেছেন তাঁরা গনগনির ডাঙার মূর্তিও সহজে কল্পনা করতে পারবেন। একদা গভীর শালবনে ঢাকা ছিল গনগনির মাঠ। যেমন এদিককার আরও অনেক মাঠ আগে ছিল, ঠিক তেমনই শালবন নির্মূল করে মাঠ তৈরি করা হয়েছে, জঙ্গল হাসিল করে লোকবসতি স্থাপন করা হয়েছে, কিন্তু শাল পিয়ালের বন নির্মূল হয়ে যায়নি। বনের পর বন, সারি সারি বনশ্রেণী আজও পশ্চিম বাংলার এই অঞ্চলের অন্যতম প্রাকৃতিক বৈশিষ্ট্য। বর্ষার অবিরাম বর্ষণধারা সেই বনের ভিতর দিয়ে প্রচণ্ড বেগে যখন গনগনির ডাঙার উপর দিয়ে বয়ে যায়, তখন গনগনির কঙ্কর কঠিন বুকও চিরে যায় তাতে। বহুকাল ধরে এই জলপ্রপাতের আঘাতে গভীর পাহাড়ি গর্জের মতন খাড়াই সব খাদ তৈরি হয়েছে গনগনির বুকে। পাহাড়ি গর্জের ধারে দাঁড়িয়ে নিচে তাকালে যেমন শিহরণ হয়, গনগনির মাঠে এই সব সুগভীর সরু সরু খাতের ধারে দাঁড়ালেও তেমনই অনুভূতি হয়। পাহাড়ি ঝর্ণার মতন নিচে জলস্রোত দেখা যায়। অবশ্য প্রচণ্ড গ্রীষ্মের সময় নয়, তখন সব শুকিয়ে খটখটে হয়ে যায়। খাতগুলি দেখলে মনে হয় যেন এগুলি গনগনির বুকের শিরা উপশিরা। বলিষ্ঠ মেহনতি মানুষ যেন উদয়াস্ত খাটুনির পর গা ছড়িয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। গনগনির মাঠ দেখে আমার অন্তত তাই মনে হয়েছে। কিন্তু গনগনির ডাঙা নাম হলো কেন? উত্তর মেদিনীপুরে চৈত্র বৈশাখের গ্রীষ্মের সময় দারুণ দ্বিপ্রহরে এরকম মাঠে আগুন জ্বলে, মাঠের দিকে তাকানো যায় না। আমরা শীতান্তে গনগনির রূপ দেখেছি, ভয় হয় দেখলে। মনে হয় যেন গনগনে আগুনের হলকা বেরোচ্ছে মাঠ দিয়ে। সকলেরই তাই মনে হয়। তাই গনগনির মাঠ বা ডাঙা এর নাম, এবং যোগ্য নাম যে তাতে সন্দেহ নেই। গনগনির মাঠের ঐতিহাসিক স্মৃতিও ওই আগুনের মতন গনগনে। যে গণবিদ্রোহের কাহিনীর সঙ্গে গনগনির ডাঙার নাম জড়িত, পশ্চিম বাংলার ইতিহাসে অন্তত ব্রিটিশ আমলে সেরকম ব্যাপক বিদ্রোহ আর কখনো হয়েছে কিনা সন্দেহ। বগরির লায়েক হাঙ্গামা, লায়েক বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ ইত্যাদি অনেক নাম তার। নামকরণ করেছেন ইংরেজ ঐতিহাসিকরা। সুতরাং চুয়ার, লায়েক, পাইক কিছুই বাদ যায়নি। আসলে পাইক বা লায়েক বিদ্রোহ, আরও আসল কথা বলতে গেলে বলা দরকার ব্যাপক গণবিদ্রোহ। ইংরেজরা সহজে তা স্বীকার করতে চাননি, তাই স্থানীয় আদিবাসীদের তাঁরা অসভ্য চুয়ার নাম দিয়ে এই বিদ্রোহের নাম দিয়েছেন চুয়ার বিদ্রোহ।
এই চুয়ার বিদ্রোহের অন্যতম প্রধান ঘাঁটি ছিল উত্তর মেদিনীপুরের এই গনগনির মাঠ। বকদ্বীপ বা বকডিহি থেকে বগরি নাম হয়েছে বলে অনেকে মনে করেন। বিদ্যানিধি মহাশয়ের মতে বগডিহি বগডি থেকে বাগদি কথার উৎপত্তি হয়েছে। বাগদিদের নামকরণ হয়েছে এই অঞ্চল থেকে। পূর্বে নাকি এই অঞ্চলে জঙ্গলের সঙ্গে জলা ছিল অনেক। বাংলার বাগদিদের আদিবাস এখানে। এ সম্বন্ধে অবশ্য কোনো সঠিক মন্তব্য করা কঠিন, তবে উল্লেখযোগ্য হল গনগনির অনতিদূরে তেঁতুলিয়া নামে একটি স্থান আছে। তেঁতুলিয়া বাগদিদের একটি গোত্রবিশেষ। তেঁতুলিয়া গোত্রের বাগদিদের খ্যাতি ও মর্যাদা খুব। গনগনির মাঠের চারিদিকে যেসব স্থানের নাম আছে তার অধিকাংশই বন অরণ্যের সঙ্গে জড়িত, যেমন অর্জুনবনি, বনকাটা, ঝাড়বনি, শিমুলিয়া ইত্যাদি। এছাড়া গড়বেতার গড় এবং সংগ্রামচকের সংগ্রামও গনগনির অতীত স্মৃতি বিজড়িত। আজও গনগনির মাঠ গভীর শালবনে পরিবেষ্টিত। পথের ধারে ধারে আশেপাশে সব শালবন। বনের গভীরতা কালে কালে অনেকটা নষ্ট হয়ে গেলেও অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এসব অঞ্চলে গভীর বনজঙ্গল ছিল যে, তাতে সন্দেহ নেই। এই জঙ্গলে একদা জঙ্গলবাসীরাই রাজত্ব করত। আদিবাসী যারা, তাদেরই প্রাধান্য ও কর্তৃত্ব অক্ষুণ্ণ ছিল। আমলাগুড়া গ্রাম নিবাসী মতিলাল বিশ্বাস তাঁর বকদ্বীপ গ্রন্থিকায় এ সম্বন্ধে যা লিখেছেন তা অনেকটা সত্য বলা চলে। তিনি লিখেছেন ইনভার্টেড কমার ভেতরে, রাজা গজপতি সিংহের পূর্বে বকদ্বীপে কেহ রাজা ছিলেন না। আদিম জাতিগণ সমবেত হইয়া তাহাদের মধ্যে একজনকে মনোনীত করিয়া মণ্ডল আখ্যা প্রদান করত। তাহার আদেশ অনুযায়ী সকলে পরিচালিত হইত। উক্ত মণ্ডলের স্বাধীনভাবে কোনো কার্য সম্পাদন করিবার ক্ষমতা ছিল না। তিনি বর্তমান পঞ্চায়েতের ন্যায় জনসাধারণকে সমবেত করিয়া তাহাদের পরামর্শ অনুযায়ী সকল কার্য সম্পাদন করিতেন। যাহা হোক, তিনি স্বীয় ক্ষমতা বলে ও বুদ্ধি কৌশলে তদানীন্তন আদিবাসী দিগকে বশীভূত করিয়া স্বয়ং রাজ্যভার গ্রহণপূর্বক সমগ্র বকদ্বীপ শাসন করিতে লাগিলেন। রাজা গজপতি সিংহ ডিহি বগরিতে কয়েক বৎসর অবস্থান করিয়া বকদ্বীপের পূর্বতন রাজধানী গড়বেতার আদিম জাতিদিগের প্রাচীন দুর্গ সংস্কার করাইয়া নতুন রাজধানী স্থাপন করিলেন। ইনভার্টেড কমা শেষ। ব্র্যাকেটে বকদ্বীপ 1321 সন, পৃষ্ঠা 4 থেকে 7, ব্র্যাকেট ক্লোজড। প্রচলিত জনশ্রুতি সম্বল করে বিশ্বাস মহাশয় এই ইতিহাস রচনা করেছেন। কোনো প্রমাণ নেই এই ইতিহাসের, কিন্তু জনশ্রুতির এখানে কিছু মূল্য আছে। ইতিহাস কি ছিল না ছিল তার আভাস পাওয়া যায় এই জনশ্রুতি থেকে। জনশ্রুতি হল গজপতি সিংহই বগরির রাজবংশের আদি প্রতিষ্ঠাতা। সেই জগন্নাথ ধামে তীর্থযাত্রা করতে এসে রাজ্য প্রতিষ্ঠার কাহিনী গজপতির সঙ্গেও জড়িত। প্রায় 700 বছর আগেকার কথা। মুসলমান অভিযানের প্রথম পর্ব গজপতি সিংহের যুগ। গজপতি তাঁর রাজ্য 2 ভাগে ভাগ করে দিয়ে যান। ধনপতি সিংহ গড়বেতায় রাজধানী স্থাপন করেন এবং গণপতি সিংহ গোয়ালতোড়ে। ধনপতির পুত্র হামির সিংহ, হামিরের পুত্র রঘুনাথ সিংহ। রঘুনাথ জঙ্গলমহলের অনেক স্থান বাহুবলে দখল করেন এবং দক্ষিণে ময়না পর্যন্ত অভিযান করেন। তিনি 2টি মন্দির তৈরি করেন। তার মধ্যে একটি হল গোয়ালতোড়ের সনকা মায়ের মন্দির, ব্র্যাকেটে লক্ষিন্দরের জননী সনকার নামে, ব্র্যাকেট ক্লোজড। আরেকটি চন্দ্রকোনার লালজির মন্দির। রঘুনাথের পুত্র চিত্রসিংহের আমলে বিষ্ণুপুরের মল্ল রাজারা বগরি পরগনা জয় করেন এবং কয়েক বছর প্রতিনিধি মারফত রাজ্য চালান। পরে চৌহান সিংহ নামে কোনো রাজপুত রাজা বগরি অধিকার করে নিজেই বিষ্ণুপুরের অধীনে রাজ্য শাসন করতে আরম্ভ করেন। গড়বেতার সর্বমঙ্গলার মন্দিরের পাশে চৌহান সিংহ বিরাট গড়বেষ্টিত দুর্গ তৈরি করেন। চৌহানের পরবর্তী রাজারা স্বেচ্ছাচারী ও দুর্বল রাজা ছিলেন। তেজ চন্দ্র সিংহের আমলে
বিষ্ণুপুরের রাজারা আবার গর্বে তা আক্রমণ করেন এবং বিষ্ণুপুর বংশের দুর্জন সিংহ রাজা হন। দুর্জন সিংহের পর খৈরামল্ল রাজা হন। এই সময় ময়ূরভঞ্জ থেকে শামশের বাহাদুর সসৈন্যে বগরি অভিযান করে তাকে হত্যা করে রাজ্য দখল করেন। মঙ্গলা পোতায় শামশের রাজবাড়ি নির্মাণ করে বাস করতে থাকেন। এখনও সেখানে তাঁর বংশধররা বাস করেন। শামশেরের পুত্র বৈষ্ণবচন্দ্র সিংহ, বৈষ্ণবচন্দ্রের পুত্র যাদবচন্দ্র সিংহ বগরির শেষ স্বাধীন রাজা। তাঁর রাজত্বকাল বিষ্ণুপুরের রাজাদের পতনের সময়। তখন বর্ধমানের রাজা ধীরে ধীরে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেন। অষ্টাদশ শতাব্দীর শেষে ও ঊনবিংশ শতাব্দীর প্রথমে যখন উত্তর মেদিনীপুরে ব্যাপকভাবে চুয়ার বিদ্রোহ হয়, তখন বগরির রাজারাও তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ঘাটশিলার রাজা, মেদিনীপুরের কর্ণগড়ের রানী শিরোমণি, বগরির রাজা সকলেই প্রথমে বিদ্রোহীদের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যোগ দিয়েছিলেন। তার প্রধান কারণ এ অঞ্চলে এরা সকলেই প্রায় স্বাধীন সামন্ত রাজার মতন জীবনযাপন করছিলেন এবং রাজ্য চালাচ্ছিলেন। কেউ তাদের সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। ইংরেজরাই প্রথমে হস্তক্ষেপ করতে উদ্যত হন এবং তাদের অধীন পাইক, লায়েক, ঘাটোয়াল প্রভৃতিদের পুরুষানুক্রমিক পাইকান, ঘাটোয়ালি প্রভৃতি বৃত্তিভোগ থেকে বঞ্চিত করেন। পাইক বিদ্রোহ বা লায়েক বিদ্রোহের অন্যতম কারণ তাই, একমাত্র কারণ অবশ্য নয়। জঙ্গলমহলের আদিবাসীরা ধীরে ধীরে তাদের জঙ্গলের সম্পদ আহরণের স্বাধীন অধিকার থেকেও বঞ্চিত হয়েছিল এবং হচ্ছিল। অর্থনৈতিক জীবনযাত্রা চারিদিক থেকে যখন বিপর্যস্ত, সেই সময় ইংরেজ শাসকরা পুরুষানুক্রমিক বৃত্তিভোগের অধিকার থেকেও এই অঞ্চলের লোকদের বঞ্চিত করতে অগ্রসর হলেন। জঙ্গলমহলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন জ্বলে উঠল। এরকম ব্যাপক গণবিদ্রোহ বাংলাদেশে আর হয়েছে কিনা সন্দেহ। সাঁওতাল বিদ্রোহ তারই শেষ পর্ব ছাড়া কিছু নয়। গনগনির মাঠ ছিল বিদ্রোহী লায়েক নেতাদের ও যোদ্ধাদের অন্যতম প্রধান ঘাঁটি। বিষ্ণুপুর থেকে মেদিনীপুর যাবার পথের উপর গনগনির মাঠ। বগরির রাজাদের প্রধান সেনাপতি অচল সিংহ এই অঞ্চলের লায়েক বিদ্রোহের প্রধান সেনানায়ক তখন। গোবর্ধন দিকপতির মতন বিখ্যাত বাগদি সরকাররা তাঁর প্রধান সহায়। চারিদিকে গভীর শালবন, পাশে শিলাবতী নদী। গেরিলা যুদ্ধের আদর্শ ক্ষেত্র বলা চলে। দীর্ঘকাল ধরে লায়েকরা এই গনগনির শিবির থেকে বিদ্রোহ চালিয়ে যায় এবং ইংরেজদের বিরুদ্ধে নানা কৌশলে লড়াই করে। তাই নিয়ে কত সব রোমাঞ্চকর কাহিনী যে এ অঞ্চলে এখনও প্রচলিত আছে তার ঠিক নেই। এই রকম সব কাহিনী নিয়ে চন্দ্রকোনার এক লেখক প্রায় 50 বছর আগে শালফুল নামে একটি ছোট উপন্যাস রচনা করেন। আরও কত কিংবদন্তি লোকের মুখে মুখে শোনা যায় আজও। পথের ধারের প্রাচীন বৃক্ষের দিকে আঙুল দেখিয়ে আজও স্থানীয় লোকেরা বলে, বিদ্রোহী লায়েকদের এই রকম গাছে গাছে ইংরেজরা লটকে দিয়েছিল। একজন নয়, এরকম শত শত বীর বিদ্রোহীর স্মৃতি বুকে করে গনগনির ডাঙা আজও যেন প্রতিশোধের ক্রোধাগ্নিতে গনগন করছে।